চান করতে যাবে তো নিয়ে। আমরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমাদের বং এক্সপ্লোর চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম মিউজিয়াম ট্যুরের আপনারা ভিডিওটা দেখেছেন এবং যেই তিনটে মিউজিয়াম আমরা ভিডিওটা দেখিয়েছি তার আরও তিনটে মিউজিয়াম আমরা নিয়ে পার্ট 2তে সেটি উপস্থাপনা করছি। আমরা এই পার্ট 2 এর ভিডিওতে আমরা তিনটে মিউজিয়াম রেখেছি, সেটি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, আরেকটি হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম, একটা হচ্ছে নেতাজি ভবন। এটি যে আলিপুর জেল মিউজিয়ামটি আমরা প্রথম সেটা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আমরা এসেছি এখন হাওড়া থেকে মেট্রো করে যতীন দাস পার্ক নেবে, সেখানে যতীন দাস পার্ক থেকে আমরা হেঁটে এখান থেকে মিনিট 10-15 হাঁটা পথে আমরা আলিপুর জেল মিউজিয়াম। এখানে 30 টাকা করে টিকিট, 30 টাকা করে 60 টাকার টিকিট। এখানে আমরা টিকিট কাউন্টার, সামনে টিকিট কাটতে পারবেন এবং এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে হয়। আর সামনে আপনারা মিউজিয়ামের মেন এন্ট্রান্সটা দেখতে, যেটা আলিপুর জেল ছিল এখন সেটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এই মিউজিয়ামটা আপনারা দেখতে পারেন এখান থেকে মোটামুটি আলিপুর চত্বরের কাছে আমরা ঢুকছি। সামনে আমাদের মিউজিয়ামের মেন এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার ভিতরে যা আপনারা দেখবো সেগুলো আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরবো, সঙ্গে থাকুন। আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে গেছি, আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখতে থাকছেন। সামনে অনেক কিছু রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন। সামনে এখানে প্রত্যেকটা কোন সেলে কারা কারা থাকতেন সেখানে হাসির মঞ্চ রয়েছে, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় কক্ষ, প্রত্যেকটা কক্ষ দেখতে পাচ্ছেন। সামনে আমরা এগোচ্ছি, সামনে যত এগোচ্ছি দেখতে পাচ্ছেন যে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, বিখ্যাত আমাদের যাবতীয় যতজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো তাদের এই কক্ষতেই রয়েছে। আমরা সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই সামনে কক্ষগুলিতে আপনারা যাচ্ছি। দেখুন সামনে, দেখুন এইখানে আগেকার দিনে সবাইকে বন্দি রাখা হতো। এখানে দেখুন, এখানে লক ছিল, এখানে একটি অদ্ভুত দেখতে পাচ্ছেন যে লকটা কিন্তু ভেতরে না, লকটা হচ্ছে ঠিক এইখানে লকটা রয়েছে। লকটা বাইরে থেকে না করে, যাতে বাইরে কেউ খুলতে না পারে সেজন্য লকটা এখানে মানে বাইরে করা হতো। সামনে দেখতে পাচ্ছেন এখানে আসামিরা বন্দি থাকতো। মানে ভারত ছাড়ো আন্দোলন দেখতে পাচ্ছেন সামনে, যখন ভারত ছাড়ো আন্দোলন হয় তখনকার দিনে তখন যাদেরকে বন্দি করা হয় তাদের এখানকে এই সেলগুলো তাদেরকে বন্দি রাখা হতো। আমরা সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি যখন এই আলিপুর সেন্ট্রাল জেলে যখন বন্দী ছিলেন, এই সেলে আপনি ডক্টর বিধানচন্দ্র রায় বন্দী ছিলেন। এখানে একটি ভিতরে একটি মূর্তি রয়েছে বিধানচন্দ্র রায়, সেটাতে বোঝানো হচ্ছে যে এই ঘরে তিনি বন্দী ছিলেন। এখানে ডেট দেওয়া রয়েছে কত তারিখ থেকে কত তারিখ, 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 অবধি যে জেলে তিনি বন্দী ছিলেন। সামনে যাচ্ছি আমরা, সামনে এই জেলটি হচ্ছে এই সেলটি কার বোঝা যাচ্ছে না, এই জেলটি এই সেলটি অন্যান্য সেলের মতো আরেকটি সেল। এখানে প্রত্যেকটা পরপর সেল রয়েছে। বাইরেটা দেখছেন এখানে বাগান করে, এটি এখন বর্তমানে মিউজিয়াম, কিন্তু তখনকার দিনে এখানে ফুলের বাগান হয়তো ছিল বা ছিল না, কিন্তু এখানে কক্ষ পরপর রয়েছে। এখানে প্রত্যেকটা সেলের পাশে আপনারা তার প্রত্যেকটা সেলের যে যাবতীয় আপনি পেয়ে যাবেন। এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের লেখা মানে রয়েছে, প্লাস হচ্ছে এখানে অডিও গাইডের জন্য আপনারা স্ক্যান করে আপনারা পড়তে পারেন। এখানে সামনে রয়েছে ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি দেওয়া হতো, সেখানে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চ, সেটা আমরা এগোচ্ছি, দেখতে আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছেন ফাঁসির মঞ্চ, প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এখানে একটি কক্ষ আছে, এখানে কাদের কাদের ফাঁসি দিল দেখুন, অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, বিনয় বদল দীনেশের, এই যে দীনেশ গুপ্ত, এছাড়া যারা সব আমাদের স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, এখানে হচ্ছে এটি হলো ফাঁসির মঞ্চ, এটি হলো ঢুকছি ফাঁসির মঞ্চ। এখানে একটি ঘর থাকতো, সেই ঘরে বন্দি রেখে তারপর ফাঁসির মঞ্চে একটু সামনে যাচ্ছি আমরা। এটি হলো কন্ডেমনেশন রুম, এই যে সামনে দেখতে পাচ্ছেন
কন্ডেমনেশন রুম। এখানে ফাঁসি দেওয়ার আগে এখানে বন্দি রাখা হতো। যারা ফাঁসিপ্রাপ্ত আসামি তাদেরকে এখানে বন্দি রাখা হতো। দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছি, এখানে তাদেরকে বন্দি রাখা। এখানে বিনয় বাদল দীনেশের মধ্যে আরেকজন ছিলেন দীনেশ গুপ্ত, তাকে এই ঘরে বন্দি রাখা হয়েছিল। তার ফাঁসি দেওয়ার আগে এখানে তাকে বন্দি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন উনি ওনার তো ওনাকে 1911 সাল থেকে 1931 সাল অব্দি বেঁচে ছিলেন, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং এই জেলেই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সামনে দেখতে দেখতে থাকুন। আমরা দেখা এগুলো প্রত্যেকটা সেল দেখার পরে আমরা সামনে যাচ্ছি, বেশ পরে কী কী রয়েছে দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যখন আন্দামানে যখন আমাদের প্রত্যেকটা বন্দিকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে আন্দামানের যদি দেখতে চান তাহলে আপনাদের এখানে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি আমরা। এখানে আন্দামানের জেলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আমরা উপরের দিকে আমরা উঠছি, তখন আন্দামানের প্রত্যেককে বন্দিদের ওখানে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আন্দামানের দৃশ্য আমরা বাকিগুলো দেখে এবার হচ্ছে আমাদের নজরুল কক্ষ, যেটি যে বিদ্রোহী কবি নজরুলকে যেখানে বন্দি করা ছিল, এই ঘরে সেলে তাকে বন্দি করা। এই সেলটি এখন নতুনভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সামনে। এখানে নজরুল ইসলামের একটি মূর্তি করা রয়েছে, বাকি বিভিন্ন ছবি আর বই, তার অনেক বই তার এখানে রয়েছে। ওপরটা এই সেলটি আগে অন্যরকম ছিল, এখন সেটিকে অন্যরকম করা হয়েছে। এখানে বিভিন্ন নজরুল ইসলামের বই রয়েছে। সামনে থেকে দেখতে পাচ্ছেন, সামনে নিয়ে যাচ্ছে আমি ক্যামেরাম্যান। তো আমরা চলে এসেছি নজরুল কক্ষ থেকে ঘুরে এসে। আমরা এখন এসেছি অন্য একটা জায়গায়, যেটা হচ্ছে বন্দিদের জীবনচর্চা, হাউ দে লিভড, কীভাবে তারা এখানে জীবন কাটাতো। তো এই নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা যারা আলিপুর জেল মিউজিয়ামে লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেটা দেখবেন আপনি সন্ধ্যেবেলা 6টা-7টা থেকে, সেটি হচ্ছে টিকিট কাটবেন। তারা এইখানে দেখতে পাচ্ছি, ওখানে বসার জায়গা রয়েছে, এখানে দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ড শোটা। খুব সুন্দরভাবে আপনারা সন্ধ্যার উপভোগ করতে পারেন, যদি আপনারা সন্ধ্যাবেলা থাকেন তো দেখতে পাবেন। আমরা এই চারপাশটা দেখছি, ঘুরে দেখছি। সামনেটা দেখাতে বলবো, সামনেটা দেখে খুবই সুন্দর। এটি হলো এক্সিবিশন হল, সেখানে প্রত্যেকটা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকের কিছু কিছু কথা তুলে ধরা হয়েছে। সামনে একটা প্রদর্শনী কক্ষ, সামনে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন।
এখানে আলিপুর জেল মিউজিয়ামে দেখার পর আপনারা এখানে ফুড কোর্ট, ছোটো ফুড কোর্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাবার আপনারা কম দামে বেশি দামে মোটামুটি ফুড কোর্ট, এখানে আপনারা কিছু খাবার উপভোগ করতে পারবেন। সামনে এখানে যেতে আমাদের খাবারের মেনু দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছি। সামনে যাবো কিনা পিজা, বার্গার, মোমো, স্যান্ডউইচ, পকোড়া। সে বলছি 110 টাকায় দুটো খালি তো নাকি? 110 টাকা, এটা 110, এটা 110। 110 তো আচ্ছা। আমরা আলিপুর জেল মিউজিয়াম থেকে নেক্সট ডেস্টিনেশন যেটা এসেছি সেটা হচ্ছে নেতাজি ভবন। আমরা জানি গতকালই 128তম জন্মজয়ন্তী গেছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই নেতাজিরই বাড়িতে আজকে আমরা দেখবো, ঘুরে দেখবো এই বাড়িতে কী কী রয়েছে, এবং সেই বাড়িতে মূল ফটকটি ওখানে, আর মেন বিল্ডিংটা হচ্ছে এইটি নেতাজি ভবন। এইটি হচ্ছে একটি হেরিটেজ হাউস। এটা আমরা ঢুকছি, ভেতরে ঢুকতে থাকুন, আপনারা সঙ্গে দেখতে থাকুন। আমরা সামনে এমনি এগোচ্ছি। দেখছেন অনেকিনাথ বসেন না আমরা এই বাড়িটির নামাঙ্কন রয়েছে নেতাজি ভবন। আমরা সামনে যাচ্ছি, আমরা সামনে টিকিট কাউন্টার টিকিট কেটে আমরা ঢুকবো, সঙ্গে থাকুন। অনেক দূর প্রতীক্ষার পর আমরা নেতাজি ভবন থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি এখন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। তো এরপর আমরা এন্ট্রি করব, আমরা এগোচ্ছি সামনের দিকে। The mine case और the mine list, तो ये कोल को जमीन के नीचे से ऊपर ट्रांसफर करने के काम में आता है। Other than that, सर के ऊपर हर जगह पे रूफ सपोर्ट रखा गया है। All of these roof support are actually supporting the टेल्स। अगर ये नहीं होंगे तो कहीं पे भी छत जो है वो टूट के गिर सकता है। ये छत को पकड़ के रखते हैं ताकि यहाँ पे लैंडस्लाइड ना आ जाए। एक और चीज है डिस्क ट्रॉली, इसको कहा जाता है कोल कार्ट या फिर माइन कार्ट। तो ये कोल को कैरी करने के काम में आता है। यहाँ पे भी है, वहाँ पे भी है, हर जगह पे। और ये स्मूथली चल सके इसीलिए पैर के नीचे रेलवे ट्रैक्स बने हुए हैं। रेलवे ट्रैक्स के ऊपर से ये कोल कार्स मूव करते हैं। अब यहाँ पे ये जो कोयला रखा गया है तो ये कैसे काटा जाता है या फिर तोड़ा कैसे जाता है मशीन में, वो अब हम अंदर जाके देखेंगे। कॉल्ड द कंटिन्यूअस कटर या फिर कंटिन्यूअस माइनर। तो छोटे साइज के जो कोल माइंस होता है, शॉर्ट बॉल कोल माइन जिन्हें कहा जाता है, वहां पे कोल काटने के लिए ऐसे मशीन यूज किए जाते हैं। पहले एक बात देख लेते हैं कि ये मशीन चलती कैसे है। तो यहाँ पे तीन चीजें हो रही है। ये ऊपरी जो ब्लेड्स है ये कोयले को काट रहा है। यहाँ पे दो हाथ जैसा कुछ बना हुआ है जो कोयले को एक जगह पे जमा कर रहा है, समेट रहा है। और यहाँ पे एक चेन है विच इज पुशिंग द कोल बैकवर्ड्स। तो ये तीनों चीजें एक ही साथ साइमल्टेनियसली हो रहा है एंड दैट्स व्हाई इट इज कॉल्ड द कंटिन्यूअस कटर। अब जैसे यहाँ पे तोड़फोड़ करेंगे, यहाँ का जो छत है, जो दीवार है, पहले जितना मजबूत नहीं रहेगा, इट विल गेट वीकर। और इसीलिए यहाँ पे एक और रूफ सपोर्ट भी लगाया गया है। दिस वन इज कॉल्ड द लोकल और एंकरिंग रूफ सपोर्ट। लोकल क्यों कहा जाता है? क्योंकि ये साइज में बहुत छोटा है और बहुत छोटे एरिया को भी पकड़ के रख सकता है। दैट्स व्हाई इट इज कॉल्ड द लोकल रूफ सपोर्ट। ये तो हो गया। ये देख के बताइए, ये आप लोगों में से किसी ने भी देखा है पहले? क्या लगता है क्या है? स्प्रिंकलर। सो व्हाट इज द यूज ऑफ इट? ना, आग लग जाएगी तो सीधा ऊपर।
there's no way to prevent it. 20 किलोमीटर तक लंबा हो सकता है. हमने यहाँ पे जितना चल के आया उससे ऑलमोस्ट तो 2-3 घंटे ज्यादा ही लगेंगे एक पूरा लॉन्गवाल कोल माइन कवर करने के लिए. और वहां पे कोयला काटने के लिए जो मशीन यूज होता है दैट इज दिस वन, डिस्क शेयरर या फिर शेयरिंग कटर. पहले देख लेते हैं चलती कैसा ये मशीन. तो जैसा कि आप देख सकते हैं कि ये जो ब्लेड्स है ये कोयले को एक्चुअली काट रहे हैं. तो इन्हें कुछ ऐसे मटेरियल से बनाना भी जरूरी है जो बहुत मजबूत होंगे, एटलीस्ट कोयले से ज्यादा मजबूत होंगे. तो दुनिया में सबसे मजबूत क्या होता है? उससे भी मजबूत एक चीज है डायमंड. बट बोथ डायमंड एंड टाइटेनियम आर वेरी कॉस्टली, सो वी कैन नॉट मेक ब्लेड्स विद देम. तो यहाँ पे कुछ और मटेरियल्स यूज किया जाता है जो सिंथेटिक कंपाउंड्स होते हैं, जैसे कि बोरोन कार्बाइड, टंगस्टन कार्बाइड, बोरोन नाइट्राइड्स. दीज आर सम सिंथेटिक कंपाउंड्स व्हिच वी मेक इन लैबोरेटरीज. और क्योंकि जितना मर्जी उतना बना सकते हैं तो सस्ता भी होता है, तो इनसे ये ब्लेड्स बनाए जाते हैं. अब क्योंकि छत से कोयला काट रहे हैं तो छत का हाइट हमेशा सेम नहीं रहेगा, स्लोली इट विल गो अप. अब अगर छत ऊपर चला गया और रूफ सपोर्ट एक ही जगह पे रह गया तो रूफ सपोर्ट तो किसी काम का नहीं रहा. सो वी नीड टू चेंज द रूफ सपोर्ट एज वेल, एंड दैट्स व्हाई वी हैव दिस टाइप ऑफ रूफ सपोर्ट. इसको कहा जाता है एडजस्टेबल रूफ सपोर्ट. व्हाई एडजस्टेबल? यहाँ पे एक हाइड्रोलिक है, इस हाइड्रोलिक के जरिए इसका हाइट बढ़ाया या घटाया जा सकता है. हर रूफ सपोर्ट में है, आप अपने पास वाले में देख सकते हैं. तो इसके जरिए इसको ऊंचा भी कर सकते हैं. ऊंचा हो जाए तो उसके बाद ऐसे किसी लीवर के जरिए उसको वहां पे लॉक किया जाता है, और नीचा हो जाए तो उसको उसी के जरिए वहां पे लॉक किया जाता है. इट मीन्स वी कैन एक्चुअली एडजस्ट द हाइट ऑफ दिस टाइप ऑफ रूफ सपोर्ट. तो ये तो हो गया. पर एक एक्चुअल कोल माइन में क्या ऐसा ही होता है जैसा हमने यहाँ पे देखा? ऑलमोस्ट दिखने में तो ऐसा ही होता है, पर वहाँ के कंडीशंस बहुत ज्यादा खराब होते हैं. फॉर एग्जाम्पल टेम्परेचर, यहाँ का टेम्परेचर ज्यादा से ज्यादा कितना होगा? 25-30. रियल कोल माइन में टेम्परेचर स्टार्ट्स फ्रॉम 45 डिग्री सेंटीग्रेड. द मैक्सिमम टेम्परेचर कैन एक्सटेंड अप टू 54 डिग्री सेंटीग्रेड, जहाँ पे डायनामाइट एक्सप्लोजन होता है, क्योंकि हॉट एयर निकल नहीं पाते. दूसरा है लाइट्स. यहाँ पे इतने सारे लाइट्स है, देयर आर नो लाइट्स इन रियल कोल माइन. वो लोग एक हेलमेट पहनते हैं, उनके हेलमेट पे एक टॉर्च लगा होता है, उनसे जितना दिखता है बस वही है. तीसरा है स्पेस. यहाँ पे हम लोग इतने सारे लोग खड़े हैं. रियल कोल माइन में ऐसा भी जगह है जहाँ पे 2 लोग भी साइड बाय साइड नहीं चल सकते, उनको रेंग के जाना पड़ता है. दे हैव टू क्रॉल थ्रू द कोल माइन. तो इतना छोटा जगह होता है. एक और भी सुनो, हेलो, एकदम हाथ पर उठा के. If you can sit, I will send you. This is only the condition. Be careful, बेटा गिर जाओगे. पीछे आओ, यहाँ से, यहाँ. चलो, बस. ऐसा है कि बॉल्टा बुझते पाले दादा का कुछ चांदे पर ढील दो. अगर तुम ये क्या कर रहे हो? अरे भाई, तुम्हारा नाम क्या है? क्या मुंबई पढ़ ले? मोहम्मद असाज खान. कौन से क्लास में पढ़ते हो? 4-5 में चलते हैं. उसको मोहम्मद इज इट पॉसिबल? ओके, ये ऐसे लिक्विड है ना, तो 1 लीटर लो वो 700 लीटर गैस बनेगा. 1 लीटर लिक्विड नहीं तो 700 लीटर गैस हो जाएगा. ये हमारा बैलून ना पूरा इंडियन बैलून है. ओह क्या दाम है देखो. कैन यू सी? तुम 1 लीटर देवे ना, धरो लेफ्ट हैंड धरो. बी केयरफुल. ओके. अरे फाटना दे भाई, चाइनीज वाले फटे देखो, इंडियन है ना बहुत मजबूत है. सो लिक तो छेड़ दिली क्या ना, तुम्हें छेड़ दी. एक्चुअली फटाना मेरा टारगेट नहीं है. मेरा टारगेट रॉकेट का प्रोपल्शन समझना है. माने बुझे जो एक्शन रिएक्शन एक्शन
गैस का सोर्स इधर है ना. रेडी गर्ल, रेडी सी 1 2 ভয় পাচ্ছিস কেন? আমার তো চুলটা বড় করে লাগবে, কি চিন্তা করছিস কেন? And the fact is, ফায়ারটা বাইরে ভেতরে যাচ্ছে না। চল আবার করি, হ্যাঁ? ইন্টারেস্টিং না? হ্যাঁ, জোরে বলো, ভেরি ইন্টারেস্টিং। তুমি বলো জোরে, ভেরি ইন্টারেস্টিং। কি রে বলবি তো কি? হ্যাঁ, লোরেট হাউসে মেয়ে, একটু আওয়াজ হবে বেশ। ওকে, না ওকে, লেটস ডু ইট अगेन। সি কেন এটা কেন হয়? হোয়াই ডাজ ইট না? ভালো করে শুনি না, না শুনতে ঠিক করি, ঠিক আছে? Now see, I'm 1 2 3 বলবো, 1 2 3। Oh, what a perfect timing! আমার কলিগ যা নিয়েছে না। So question হলো, আপনার গ্যাসের सिलेंडर में ऑक्सीजन থাকে না, आपको सिलेंडर के अंदर ऑक्सीजन होता ही नहीं है। नो ऑक्सीजन, नो कंबशन। अगर ऑक्सीजन नहीं है तो आग जलेगा ही नहीं। এটা জানি না টানলাম কি তুমি ভাবছো মজা করছি? মজা করছি। এর মধ্যে सब ठीक ठाक है ना? सब ठीक ठाक नहीं है, इसको ढाक दो, राइट? আমি বলবো কি 1 2 3, তবে একসাথে বলবেন কি अच्छा ये शो स्पेक्टाकुलर शो स्पेक्टाकुलर था? গ্রেট, কত জানা যায় না, কত কমপ্লিকেটেড একটা জিনিসটা আমরা কত ইজিলি করার চেষ্টা করছি। বি কেয়ারফুল, ওকে? সো 1 2 3 স্পেক্টাকুলার শো, তালি প্রগমসনা। 1 2 3, এটা যাত্রা হচ্ছে না, আগে বলবেন তারপরে থাকবে। 1 2 3, 1 2 3 আমি 1 2 3 বলবো, আপনারা বলবেন স্পেক্টাকুলার শো। ঠিক আছে? 1 2 3 Now, this is not the Indian voice. जोर से 1 2 3 স্পেকটাকুলার শো। This Wow. is the crowd. Without this crowd, we can't survive. कोई क्लाउड से रेनिंग होता है, बारिश होता है, वृष्टि हो है। अब वृष्टि और माने सब्जी खेती बाड़ी हो जाएगा। अगर खेती बाड़ी होगा ना, तब सुजलाम सुफलाम मलयज शीतलम শস্য শ্যামল বন্দে মাতরম। जोड़ दो तुम। So इससे হ্যাঁ, আমাদের আপাতত তিনটি মিউজিয়াম দেখা হয়ে গেল। আমাদের বিল্লা মিউজিয়াম দেখাই শেষ হলো। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের পার্ট 2টা শেষ হচ্ছে। আপনাদের এরপরে নেক্সট ভিডিও আসছে। এবার কেমন লাগলো পার্ট 1 পার্ট 2 দুটোই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা তো সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, দেখতে থাকুন। দেখতে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকবেন। এখানেই আমরা শেষ করব। থ্যাংক ইউ।